আমরা যখন যুদ্ধের কথা ভাবি তখন আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে? কামানের গর্জন, ট্যাঙ্কের হুঙ্কার, হাজার হাজার সৈন্যের পদধ্বনি, তাই না? কিন্তু জানেন, ইতিহাসের পাতায় এমন কিছু যুদ্ধ লেখা থাকে যা কোনো মানচিত্রে লড়া হয় না, যা কোনোদিন খবরের শিরোনামে আসে না। চলুন আজ আমরা ভারতের ইতিহাসের এমনই এক গোপন অধ্যায়ে ডুব দিই। হ্যাঁ, এই যুদ্ধগুলো হয় ছায়ার আড়ালে, যেখানে একটা কামানের গোলার থেকেও অনেক বেশি শক্তিশালী হলো সঠিক সময়ে পাওয়া ছোট্ট একটা তথ্য। আমাদের আজকের এই বিশ্লেষণটা সেই সব ছায়ার যোদ্ধাদের নিয়ে, যারা সম্পূর্ণ নিঃশব্দে ভারতের ভাগ্য নির্ধারণে একটা বড় ভূমিকা রেখেছিলেন। তো এই গল্পের শুরুটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে, একেবারে ১৯৬২ সালে। সেই বছরটা ভারতকে এক ভীষণ কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। হিমালয়ের ওই বরফ ঢাকা উচ্চতায় ভারত সেদিন শুধু সামরিক শক্তিতেই পিছিয়ে ছিল না, আসল পরাজয়টা ছিল তথ্যের। আমরা একরকম অন্ধ হয়ে লড়ছিলাম। আমাদের কাছে কোনো খবরই ছিল না যে শত্রু ঠিক কী ভাবছে, কোথায় এগোচ্ছে। এই স্লাইডটা দেখলেই সমস্যার মূল কারণটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সেই সময় ভারতের প্রধান গোয়েন্দা সংস্থা ছিল ইন্টেলিজেন্স ব্যুরো, মানে আইবি। কিন্তু তাদের কাজটা কি ছিল? তাদের মূল ফোকাস ছিল দেশের ভেতরের হুমকি সামলানো। কিন্তু সীমান্তের ওপারে, বিশেষ করে চীনের দুর্ভেদ্য প্রাচীরের পেছনে কি ঘটছে সেটা জানার মতো কোনো ব্যবস্থাই ভারতের ছিল না। মানে আমাদের চোখ আর কান দেশের বাইরে কাজই করত না, আর ফলাফল আমরা ছিলাম সম্পূর্ণ অপ্রস্তুত। আর এই তথ্যের অভাবের ফলাফল ছিল বিধ্বংসী। এই পরাজয় ভারতকে একটা কঠিন কিন্তু খুব স্পষ্ট শিক্ষা দিয়েছিল। যুদ্ধের ময়দানে নামার আগে প্রতিপক্ষের খবর যদি আপনার কাছে না থাকে, তাহলে হার প্রায় নিশ্চিত। আর এই শিক্ষাটাই ভারতের ভবিষ্যৎ নিরাপত্তা নীতিকে চিরদিনের জন্য বদলে দেয়। ১৯৬২ সালের সেই পরাজয়ের ছাই থেকেই জন্ম নিয়েছিল ভারতের এক নতুন শক্তি, এমন একটা সংস্থা যা ভারতের চোখ আর কান হয়ে উঠবে সীমান্তের ওপারে। তাহলে চলুন দেখি এই বিরাট পরিবর্তনটা কিভাবে এলো। দেখুন, ১৯৬২-র পরাজয়ের পর প্রায় ৬ বছর লেগেছিল এই ভাবনাটাকে বাস্তবে রূপ দিতে। অবশেষে ১৯৬৮ সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বুঝতে পারলেন যে আর এক মুহূর্তও দেরি করা ঠিক হবে না। তিনি একটা বিশেষ বিদেশি গোয়েন্দা সংস্থা তৈরির নির্দেশ দিলেন, আর তখনই জন্ম হল রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের, যাকে আমরা RNW নামে চিনি। আর এর মাথায় বসানো হলো এক কিংবদন্তি স্পাই মাস্টারকে, রামেশ্বর নাথ কাও। তিনি ছিলেন অসম্ভব ধূর্ত আর ভীষণ দূরদর্শী একজন মানুষ। এই স্লাইডের কথাটা এটাই ছিল RAW গঠনের মূলমন্ত্র। ভারতের এমন একটা দৃষ্টিশক্তি দরকার ছিল যা দেশের সীমানা পেরিয়ে শত্রুর একেবারে অন্দরমহল পর্যন্ত পৌঁছাতে পারে। আর ঠিক এই লক্ষ্য নিয়ে RAW তার যাত্রাটা শুরু করেছিল। RNW তো তৈরি হলো, আর গঠনের পরেই তাদের সামনে এসে দাঁড়ালো প্রথম এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জটা, চীন। আর এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য তারা যে গোপন অভিযানের পরিকল্পনা করল, তার সাংকেতিক নাম দেওয়া হয়েছিল অপারেশন শ্রেণীভেদ। শ্রেণীভেদ শব্দটার একটা গভীর অর্থ আছে, কিন্তু এটা একটা সংস্কৃত শব্দ, যার মানে হলো শত্রুর ফরমেশন বা বিন্যাসকে ভেঙে দেওয়া, তাদের ভেতরের স্তরগুলোকে আলাদা করে দেওয়া। নামটা থেকেই বোঝা যায় যে এই অপারেশনের উদ্দেশ্য কোনো সরাসরি যুদ্ধ করা ছিল না। উদ্দেশ্য ছিল শত্রুর শক্তিকে ভেতর থেকে দুর্বল করে দেওয়া। তাহলে এই অপারেশনের আসল লক্ষ্যগুলো কি ছিল? স্লাইডে যেমনটা দেখা যাচ্ছে, এর ৩টে প্রধান উদ্দেশ্য ছিল। ১ নম্বর, তিব্বতে চীনের পিপলস লিবারেশন আর্মির প্রতিটি পদক্ষেপের ওপর তীক্ষ্ণ নজর রাখা। ২ নম্বর, ওই অঞ্চলে তাদের গোপন সামরিক ঘাঁটিগুলোর একটা বিস্তারিত মানচিত্র তৈরি করা। আর ৩, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এমন সব রিয়েল টাইম তথ্য জোগাড় করা যা দিয়ে ভারত সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পারে। একটা কথা এখানে খুব পরিষ্কার করে বোঝা দরকার, এটা কিন্তু কোনো কমান্ডো অভিযান বা সার্জিক্যাল স্ট্রাইক ছিল না। এখানে কোনো বন্দুক বা বোমার ব্যবহার হয়নি। এটা ছিল সম্পূর্ণভাবে তথ্যের যুদ্ধ। লড়াইটা ছিল কে কার আগে সঠিক খবরটা পাবে এবং সেটাকে কাজে লাগাতে পারবে। আচ্ছা, এখন আমরা কথা বলবো সেই মানুষগুলোকে নিয়ে যাদের ছাড়া এই অসম্ভব মিশন কোনোদিনও সফল হতো না। সেই সব নামহীন, মুখহীন নায়কদের কথা, যারা নিজেদের জীবনটা বাজি রেখেছিলেন দেশের জন্য।
আজকের দিনে আমরা গোয়েন্দাগিরি বলতে স্যাটেলাইট বা ড্রোনের কথা ভাবি, তাই না? কিন্তু সেই যুগে গোয়েন্দাগিরির সবচেয়ে বড় অস্ত্র ছিল মানুষ। এই পদ্ধতিটাকে বলা হয় হিউম্যান ইন্টেলিজেন্স বা সংক্ষেপে HUMINT, মানে মানুষের মাধ্যমেই মানুষের খবর সংগ্রহ করা। এই স্লাইডটা আমাদের সেই নায়কদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। RNW কাদের বেছে নিয়েছিল জানেন? তিব্বতী শরণার্থী আর সীমান্ত এলাকার সাধারণ মানুষদের, যারা ওই অঞ্চলের ভাষা আর ভূগোলটা নিজেদের হাতের তালুর মতো চিনত। চায়ের দোকানের কর্মী বা পাহাড়ি মেষপালক সেজে তারা আপাতদৃষ্টিতে খুব সাধারণ খবর জোগাড় করত, যেমন ধরুন আজ কটা মিলিটারি ট্রাক গেল, নতুন রাস্তাটা কোন দিকে যাচ্ছে। এই ছোট ছোট মামুলি দেখতে তথ্যগুলোই ছিল আসলে একটা বিশাল পাজেলের এক একটা টুকরো। আর ভাবুন তো একবার, এই কাজটা তাদের করতে হতো -30°C হাড় কাঁপানো ঠান্ডায়, যেখানে অক্সিজেনেরও প্রচণ্ড অভাব। একটা ছোট্ট ভুল, সামান্যতম সন্দেহ, আর তার পরিণতি ছিল মাত্র দুটো, হয় মৃত্যু, নয়তো চীনের কোনো কুখ্যাত কারাগারে বাকি জীবনটা পচে মরা। ফিল্ড থেকে পাঠানো এই হাজার হাজার তথ্যের টুকরো এসে পৌঁছত দিল্লির হেডকোয়ার্টারে। সেখানে অ্যানালিস্টরা দিনের পর দিন, মাসের পর মাস ধরে সেই টুকরোগুলোকে জুড়ে জুড়ে একটা সম্পূর্ণ ছবি তৈরি করতেন। এটা ছিল ধৈর্য আর বুদ্ধির এক অবিশ্বাস্য পরীক্ষা। আর এভাবেই চীনের প্রতিটি পদক্ষেপের একটা বিশাল গোয়েন্দা মানচিত্র তৈরি করা সম্ভব হয়েছিল। এখানে একটা খুব স্বাভাবিক প্রশ্ন কিন্তু মনে আসতেই পারে, এত বড় এবং এত সফল একটা মিশনের কথা আমরা আগে কখনো শুনিনি কেন? কেন এটা ইতিহাসের বইতে লেখা নেই? এর কারণটা হলো গোয়েন্দা জগতের কিছু অলিখিত নিয়ম। প্রথমত, গোয়েন্দা সাফল্য সবসময় নীরব থাকে, কারণ এর প্রচার করা মানেই নিজের কৌশল শত্রুর সামনে ফাঁস করে দেওয়া। দ্বিতীয়ত, চীনের মতো একটা দেশের বিরুদ্ধে এমন অপারেশনের কথা স্বীকার করলে কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকতে পারে। এটাও মাথায় রাখতে হবে, তখনকার অনেক কৌশল হয়তো আজও ব্যবহার করা হয়। আর সবচেয়ে বড় কারণটা হলো এই মিশনের ফাইলগুলো আজও টপ সিক্রেট হিসেবেই লকড অ্যাওয়ে আছে। তাহলে সব শেষে প্রশ্নটা এটাই এসে দাঁড়ায়, গোয়েন্দা জগতের সবচেয়ে বড় সাফল্যগুলো কেন সব সময় লোকচক্ষুর আড়ালেই থেকে যায়? কারণ আসল সাফল্য কিন্তু যুদ্ধ করা নয়, আসল সাফল্য হলো যুদ্ধকে রুখে দেয়া। এই অপারেশনগুলো সফল ছিল বলেই হয়তো এমন অনেক সম্ভাব্য যুদ্ধ এড়ানো গেছে যা আমাদের কল্পনাতেও নেই। আর এটাই হলো সেই সব ছায়ার যোদ্ধাদের সবচেয়ে বড় জয়। এমন এক জয় যা কোনোদিন খবরের শিরোনাম হবে না, কিন্তু দেশকে ঠিকই সুরক্ষিত রাখবে।